ট্যাক্স তুলে নেয় এবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি। কক্সবাজারে পথসভায় জানালেন প্রধানমন্ত্রী। ধ্বংসপ্রাপ্ত এবং অলিগার্কিদের বাংলাদেশ পেয়েছে বর্তমান সরকার, মির্জা ফখরুলের মন্তব্য। কূটনীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে অর্থনীতি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিরোধী দলের উদ্দেশ্য দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা, দেশকে অশান্ত করা। এ কারণেই তারা গণমুখী বাজেটকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি বিজড়িত পাতুলি খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এবার বাজেটের পর জিনিসের দাম বাড়েনি, কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর ট্যাক্স তুলে নিয়েছে। তিনি আরো বলেন, এক বছরের মধ্যে প্রতি উপজেলায় 8 থেকে 10 হাজার লোকের হাতে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেওয়া হবে। বিএনপি তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ সফরে চকরিয়ার জুলা হাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং বিকেলে চকরিয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের কাছে আমি বিচার দিয়ে যাচ্ছি যে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো? জনগণের বন্ধু তারা হলো না। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু এবং কারা জনগণের বন্ধু নয়, এইটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। দর্শক, কক্সবাজারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান, আমরা যুক্ত হব তার সাথে। রেমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে কি কি কর্মসূচিতে যোগ দিয়েছেন, আর পরবর্তীতে তার কি কর্মসূচি রয়েছে, আর কক্সবাজারের সার্বিক আবহাওয়া সহ অন্যান্য কি অবস্থা জানাবেন? জি মাহমুদুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটি কিন্তু রাতভর ছিল কক্সবাজারে, এবং সকাল থেকে প্রতিকূল আবহাওয়ার মাঝেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ এই প্রধানমন্ত্রীর যে কর্মসূচি সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এই ইউনিয়নে এসেছেন। এবং এই যে খালটি, এই খালটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি প্রথম খনন করেছিলেন, এবং এক ইউনিয়নের সঙ্গে আরেক ইউনিয়নের যুক্ত করার মাধ্যমে প্রায় 40,000 মানুষ সরাসরি কিন্তু উপকৃত হয়েছেন। এবং তারই ধারাবাহিকতায় প্রায় 50 বছর পরে এসে তারই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই খাল পুনর্খননের কাজের উদ্বোধন আজকে করেছেন। এবং অল্প সময়ের মধ্যে এই খাল পুনর্খনন হলে সাধারণ মানুষ আবারও উপকৃত হবেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে কিন্তু একটি কথা স্পষ্ট বলেছেন, সেটি হচ্ছে যতদিন তার সরকার ক্ষমতায় থাকবে এবং যতদিন তিনি বেঁচে থাকবেন দেশের মানুষের কল্যাণে কিন্তু তিনি কাজ অব্যাহত রাখবেন। অনেক নিন্দুকেরা নানা ধরনের প্রশ্ন করেন, নানা ধরনের সমালোচনা করেন, সেগুলোর তিনি জবাব দিতে ওইভাবে চাননি। তিনি শুধু এতটুকু কথাই বলেছেন যে বিএনপি সরকার এবার ক্ষমতায় এসে প্রথম যেই বাজেটটি দিল সেই বাজেটটি কিন্তু জনমুখী বাজেট, এবং বাজেটের পর সাধারণত অন্যান্য সরকারের সময় নিত্যপণ্যের দাম কিন্তু বাড়ে, এবার নিত্যপণ্যের দাম বাড়েনি, ফলে এটি স্বস্তির বিষয়। কিন্তু এই স্বস্তিও কিন্তু মেনে নিতে পারছে না বিরোধী দল, এমন অভিযোগ প্রধানমন্ত্রী করেছেন এবং বলেছেন এই বাজেটের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তাহলে তারা কি গণমুখী কিনা সেটিও তিনি প্রশ্ন রাখেন। এবং প্রধানমন্ত্রী বলেছেন জনকল্যাণে তার সরকারের নেওয়া যাবতীয় পদক্ষেপগুলো তিনি অব্যাহত রাখবেন। বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে যেই কথাগুলো তিনি বলেছিলেন জনগণের কাছে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ অন্যান্য যেসব মানুষের নিত্যদিনের সংকট সমাধানে যে সমস্ত বিষয়গুলো, সেগুলো কিন্তু সমাধানের জন্য তিনি বলেছেন যে এগুলো কিন্তু অব্যাহত আছে, এবং সময় যতই যাবে মানুষ কিন্তু সেই উপকারগুলি পাবেন। সরকারের বয়স মাত্র 3 মাসের কিছুটা বেশি সময়, এই সময়ের মধ্যে সরকার যে উদ্যোগগুলি নিয়েছে সেই উদ্যোগে জনগণ খুশি, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী। এবং আগামী 5 বছর। আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধ্বংসপ্রাপ্ত অলিগার্কি একটা বাংলাদেশ পেয়েছে বর্তমান সরকার। রাজধানীতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রতিটি নাগরিক যেন ভাবতে পারে রাষ্ট্র তাদের জন্য কাজ করছে, বিএনপি সে লক্ষ্যে কাজ করছে।
বলেন, দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সুষ্ঠু বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বৈদেশিক নীতিতে অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রবিন্দুতে রেখে জাতীয় উন্নয়ন এজেন্ডাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কূটনীতিতে অর্থনীতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। দেশের বিনিয়োগ পরিবেশ সহজ করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। দক্ষ জনবল গড়ে তোলার উপর জোর দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। নড়াইলের চাষিরা লিচু চাষে তেমন সাফল্য না পেলেও সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামের চিত্র ভিন্ন। এ গ্রামের লিচুর ইতিহাস 100 বছরের। চলতি মৌসুমেও ভালো ফলন ও দাম পেয়ে খুশি লিচু সংশ্লিষ্টরা। বিষমুক্ত এ সকল লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়ও। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর রিপোর্টে বিস্তারিত। এটি নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদীর অপর পারের গ্রাম পঙ্কবিলা। চিত্রা নদীর কোল ঘেঁষা গ্রামটি শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। ব্রিটিশ আমল থেকেই লিচু চাষে যুক্ত এই গ্রামের কিছু মানুষ। এই বছর মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লিচু ব্যবসায়ী ও লিচু সংশ্লিষ্টদের আনাগোনায় মুখর গ্রামটি। কদিন ধরে চলছে লিচু তোলার ব্যস্ততা। আমাদের এই লিচুটা সবচেয়ে আগে পাকে এবং আগে বিক্রি হয়, সুস্বাদু দাম পায় ভালো। তারপরে প্রতিটা ঘরে ঘরেই এই লিচু চাষ হয় এবং এই দেখা থেকে প্রত্যেকেই বাড়ি বাড়ি চাষ করতেছে এই লিচুটা। নড়াইল ডিস্ট্রিক্টের প্রতিটা জায়গায় মোটামুটি ভালো লিচু উৎপাদন হয়, আর এখান থেকে আমরা লিচু নিয়ে যাই, বৈরবে বাজারজাত করি। আমাদের ব্যবসা ভালো হয়, এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়। কালে আসে যে গাছে ওঠে, সে গাছে ওঠে যে তলায় থাকে, সে তলায় থাকে, তাই লিচু নামাই থলোই নষ্টটা ফেলাই দিই। আর 50টা করে ওই মোটা বান্ধে 2000 করে জুড়ি দিই, আবার 1000 করে জুড়ি দিই। এখানে সাধারণত দেশি বিভিন্ন জাত এবং বোম্বাই, মোজাফফর, চায়না 3 জাতের লিচু আবাদ করা হয়। তাদের দেখা দেখি আশপাশের গ্রামেও লিচু চাষে আগ্রহ বাড়ছে। আগামীতে এই চাষ আরও বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তা। লিচু চাষিদেরকে লিচু আবাদের যে চাষ পদ্ধতি, পোকামাকড় দমন সহ অন্যান্য পরিচর্যা বিষয়ক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করি লিচু চাষে আবাদ বাড়াতে, যাতে তারা এই সময়ে বেশি ফলন পেতে পারে এবং তারা লাভবান হতে পারে। গ্রামটিতে এবছর বাণিজ্যিকভাবে 42 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। 400 থেকে 450 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও 15 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের সহায়তায় তা প্রতিহত করেছে বিজিবি। এদিকে কুষ্টিয়ার শেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে মাইকিং চালিয়ে যাচ্ছে বিজিবি ও স্থানীয়রা জানায়, রাতে চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর সীমান্ত দিয়ে নৌকাযোগে নারী, শিশুসহ 15 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তে কঠোর অবস্থান নেন। এক প্রকার বাধ্য হয়ে বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তে পুশিন, অনুপ্রবেশ ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তারা বদ্ধপরিকর। চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশের এক এসআই সহ 3 জনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে। এ ঘটনায় নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। নাঈম হাসান জানান, ঢাকায় প্রিমিয়ার লিগ শেষ করে রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসায় ফিরছিলেন তিনি। অটোরিকশাটি লালখান বাজার এলাকায় পৌঁছালে পুলিশের এক সদস্য গাড়ি থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেন। গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টাও করে নাঈমকে। নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিলেও খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও তার সোর্স নাঈমকে মারধর করে থানায় নিয়ে যায়। গ্রেটেস্ট শো অন আর্থের ওপেনিংয়ে বাংলাদেশের তরুণ সঞ্জয় দেব, বিশ্বকাপের সহ আয়োজক কানাডার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড স্টার নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজে ড্রিমের সাথে মঞ্চ মাতান এই মিউজিক কম্পোজার। নিজের পোশাকে বাঘ ও রিক্সা পেইন্টিংয়ে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরেন তিনি। মানিক মাহমুদ রিপোর্ট। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপ ফুটবলের মঞ্চে বাংলাদেশ। চমকে যাওয়ার মতোই খবর, তবে চমক নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। মাঠের ফুটবলে লাল সবুজের দল
কবে যাবে তা কল্পনাতে নেই এখনও। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অভিষেক হয়ে গেছে বাংলাদেশের প্রতিনিধির। টরন্টোর ওপেনিং সেরেমনিতে বলিউড কুইন নোরা ফাতেহির পাশে পারফর্ম করেছেন বাংলাদেশের সঞ্জয় দেব। সিলেটের মৌলভীবাজারে জন্ম সঞ্জয়ের, পরে বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। পেশায় একজন মিউজিক কম্পোজার। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সঞ্জয়ের পোশাকে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার ও রঙিন রিক্সা আর্ট। এবারের বিশ্বকাপ হচ্ছে 3 দেশে, উদ্বোধনী অনুষ্ঠানও 3টি। মেক্সিকোর পর বিশ্বকাপের উদ্বোধনী হয় কানাডায়। টরন্টো স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কানাডা পর্বের উন্মাদনা। 2026 বিশ্বকাপের প্রচারণামূলক গান সিরসের সঞ্জয়ের কম্পোজ করা অনুষ্ঠানে সেটাই পারফর্ম করেন তিনি। মঞ্চ মাতান কানাডার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে ও অ্যালিসিয়া কারা। টরন্টোতে বেড়ে ওঠা বলিউড নৃত্যশিল্পী অভিনেত্রী নোরা ফাতেহি ও জেসি রেয়সও মুগ্ধ করেন দর্শকদের। পারফর্ম করেন ফরাসি হিপহপ গায়ক ফেজে ড্রিম, ম্যানিটোবার আদিবাসী শিল্পী উইলিয়াম প্রিন্স ও ফিলিস্তিনি গায়ক গীতিকার এলিয়ানা। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের এমন ব্যতিক্রমী উপস্থিতির মাধ্যমে কোটি দর্শকের সামনে নতুন করে উজ্জ্বল হয় বাংলাদেশের নাম, যা গর্বের ইতিহাস হয়ে থাকবে বিশ্বকাপে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের এই পরীক্ষায় মোট ৯,২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান BAF শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭,০৮০ জন পরীক্ষার্থী। 3 ধাপের এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।